হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিন পিয়া পর্ব ৫৮। সবাই একটু হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলে, কিন্তু আরিশের মন শান্ত হয় না। অরার বলা কথাগুলো তাকে ভেতর ভেতর শেষ করে দিচ্ছে। সত্যিই কি সব কিছুর জন্য সে দায়ী? ৩ দিন হয়ে গেছে, অরার চোখে এখনও স্বাভাবিক ঘুম আসেনি। তবে চোখ বন্ধ করলেই একটা দৃশ্য, একটা গড়িয়ে পড়া শরীর, একটা চাপা চিৎকার, আর পেটের ভেতরে এক অদৃশ্য ফাঁক। সবকিছু যেন মাথার ভেতর ঘুরপাক খায়। ওর নিজের শরীরটা এখন আগের মতো নেই, হালকা হাঁটলে মাথা ঘোরে, বুক ধড়ফড় করে। কিন্তু এর থেকেও যেটা তাকে বেশি কষ্ট দিচ্ছে সেটা হলো আরিশের উপস্থিতি। আরিশ এখন পাশের কেবিনে ঘুরঘুর করে, ডাক্তারের মতো মাথা নিচু করে রাউন্ড দেয়। একবার চোখে কান্না লুকিয়ে হাসার চেষ্টা করে। ওরা এসব দেখতে চায় না। চোখে পড়লেই বুকের ভেতরটা গরম হয়ে ওঠে, অভিযোগে নয়, অসহ্য যন্ত্রণায়। কেন তুমি এমন? কেন তুমি আমাকে ভালোবেসে এভাবে ধ্বংস করে ফেললে? ওরা এসব বলে ফেলে আরিশকে। আরিশ চুপচাপ সব শোনে কেবল। রোজ রাতে ওরাকে যখন নার্স এসে ঘুমানোর ওষুধ দেয়, তখন তার চোখের পাতার কোণে পিলোতে সাদা ফর্সা ছোট একটা দাগ পড়ে, শুকনো কান্নার চিহ্ন। আরিশ গতকাল থেকে আর ভেতরে ঢোকেনি, শুধু দরজায় দাঁড়িয়ে আছে, কখনো কড়া নাড়ে না, শুধু ভেতরে আলো দেখলেই নড়ে চড়ে ওঠে। তালহা বলেছিল, ভাবি একটু ভালো আছেন এখন, আপনি কথা বলে দেখুন। আরিশ কোনো প্রতিক্রিয়া দেখায়নি, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলেছে। আমার একটা কথাও যদি ওর কান্না থামাতে না পারে, তাহলে সে কথার মানে কি? আমার উপস্থিতি যদি ওর অসুস্থতার কারণ হয়, তবে সেই উপস্থিতির কি দরকার? আরিশের কথায় তালা আর কিছুই বলতে পারেনি। আরিশের উপস্থিতি সত্যি ওরাকে অস্থির, অসুস্থ করে তোলে এখন। তালহা সব বোঝে, তামান্নার দীর্ঘশ্বাসটুকু বোঝে। ভাগ্য সহায় থাকলে এতদিনে তাদের বিয়েটা হয়ে যেত। সবাই কত আনন্দ করত, কিছু হয়নি তা। আজ সকালে নয়না এসেছিল, চুপচাপ বোনের পাশে বসেছিল কিছুক্ষণ। তারপর একটা ছোট্ট প্যাকেট অরার হাতে দিয়ে বলেছিল, এটা তোমার জন্য আপাই। আর শোনো, যে হারায় সে ফিরেও আসে, কোনো না কোনোভাবে নিজেকে সামলাতে হবে। ওরা প্যাকেট খোলেনি, ভেতরে কি আছে দেখার ইচ্ছে নেই, শুধু তাকিয়েছিল নয়নার দিকে, তারপর জানালা দিয়ে আকাশের দিকে। নির্বাক। বোনের জন্য যতটা না কষ্ট হচ্ছে, আরিশের জন্য তার চেয়ে দ্বিগুণ বেশি খারাপ লাগছে নয়নার। এই 3টে দিন আরিশের কিভাবে কেটেছে সে তো ওরা জানে না। প্রত্যেকটা মানুষ দেখছে পাগলাটে আরিশ কতটা পাগলামি করতে পারে। অরার কেবিনের সামনে বসেই এই কদিন রাত কাটিয়েছে সে। আজ সারাদিন জানালার পাশে দাঁড়িয়ে। এই কদিনে পানি ছাড়া আর কিছুই কেউ খেতে দেখেনি তাকে। তবে তালহা জোরাজুরি করে গতকাল রাতে ভাত খাইয়েছিল অল্প। হসপিটালের বাইরে খাওয়ার জায়গা আছে, সেখানেই নিয়ে গিয়েছিল। নিস্তব্ধ রাত, জানালার ফাঁক দিয়ে আলো ঢুকছে। ওরা ধীরে ধীরে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। বাইরে ফুলের গাছগুলোর ওপর যেন শিশির পড়ে আছে, তবে সেখানে শিশির নেই। সবটাই ওরার মনের ভুল। হঠাৎ নিচের দিক থেকে হালকা গলার আওয়াজ আসে। আরিশ চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায়, জানালার পাশে আলো আধারিতে ঠাই। কেবিনের দিকে তাকিয়ে ডাকছেও না, শুধু দাঁড়িয়ে আছে। ওরা চোখ নামিয়ে তাকায়, কিছু বলে না, কিছু ভাবেও না। আরিশ করুণ স্বরে বাইরে থেকে বলে, পাখি, আমাকে একবার তোমাকে সামনে বসে দেখতে দেবে? একটু আসবো ভেতরে। ওরা জানালার পাশে একভাবে দাঁড়িয়ে থাকে। আরিশের কথায় তার মন গলে না, শরীরের প্রতিটি যন্ত্রণা তাকে তার অংশ হারানোর কথা মনে করিয়ে দেয়। ওরা, এভাবে শাস্তি দিও না, কলিজা পুড়ে যায় রে জান। আমি আর কখনো রাগারাগি করব না, বিশ্বাস করো। বিশ্বাস করো, আমি আর কখনো ওভার রিয়াক্ট করব না। আমিও তো সন্তান হারিয়েছি। আমি কি পাষাণ? আমার কি কষ্ট হয় না? ফুঁপিয়ে কেঁদে ওঠে ওরা। বুকটা কেমন শূন্য শূন্য লাগছে তার। আরিশকে দরকার তার, এই মুহূর্তে দরকার। ওই লোকটার বুকে মাথা রেখে কাঁদতে হবে তার, কিন্তু মানুষটাকে আদৌ বদলাতে পারবে? ওরার মন মানে না। বারবার মনে হয় সেদিন আরিশ যদি একটু শান্ত হতো, তবে আজ ছোট্ট প্রাণটা ওরার শরীরের ভেতর থাকতো। হাউমাউ করে কাঁদে সে। আরিশ আর নিজেকে সামলাতে পারে না। দরজা খুলে ভেতরে ঢুকে যায়। ওরা কাঁপা কাঁপা শরীরে তখন জানালার গ্রিল ধরে কোনো মতে দাঁড়িয়েছিল। আরিশ এসে বুকে জড়িয়ে নিল তাকে। ছোট্ট পাখিটার কপালে, চুলে, মাথার তালুতে এলোপাথারি চুমু খেতে থাকে আরিশ। ওরাও তাকে শক্তভাবে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তুমি পাগল ছিলে, এখনো আছো। কিন্তু আমি সেই পাগলকে ভালোবেসেছিলাম। আর আজ আমি সেই পাগলের জন্যই সন্তান হারালাম। ও আমারও সন্তান ছিল, আমিও হারিয়েছি। তবু আমি অপরাধী, শাস্তি দাও, মাথা পেতে নেব। কিন্তু আমাকে দূরে সরিয়ে দিস না রে পাখি, আমি তোকে ছাড়া অচল।
আমি তোমাকে ছাড়া অসহায় ওরা, প্লিজ। ওরা আরিশের বুকে মুখ গুজে রইল কিছুক্ষণ নীরবতা, তারপর বলল সে, শুধু তোমার রাগটা কমাও, এই রাগই আমার জীবনের কাল। আমি আর রাগারাগি করব না। দীর্ঘশ্বাস ছাড়ল ওরা। আরিশ রাগ করবে না, কথাটা ঠিক বিশ্বাস হয়নি ওরার। কিন্তু কি করবে সে? আরিশের এমন আকুতি ফেরাতে পারেনি সে। তবে মনে মনে ওরা আরিশকে ক্ষমা করতে পারেনি এখনো। শুধুমাত্র পাগলের মতো উদ্ভ্রান্ত মুখাবয়বটা দেখে মায়া হচ্ছিল বলেই কাছে টেনে নিয়েছে ওরা। রাত পোহালো, ভোরের আলো ধীরে ধীরে ছুঁয়ে গেল খানবাড়ির ছাদ, দেওয়াল, উঠোন। 5 দিন হলো এই বাড়িতে ভালোভাবে রান্না হয়নি, কেউ কিছু খেতেও চায়নি। সকালের বাতাসে আজ একটু গন্ধ, মশলার, চাল ডালের, রান্না হতে থাকা সুজির ঘ্রাণ। আজ রান্না হচ্ছে সকাল সকাল। আরিশ ফোন করে জানিয়েছে ওরা একটু সুস্থ আছে, তাই ওর জন্য হালকা করে কিছু রান্না করে পাঠাতে বলেছেন। সেই খবর শোনার পর থেকেই তামান্না রান্নাঘরে নেমে পড়েছে। সঙ্গে সাবিয়া আপু, তাসলিমা খালাম্মাও পাশ থেকে সাহায্য করছেন। তালহা ভোরেই হসপিটালে চলে গেছে। আরিশ গতকাল রাতেও বাড়ি ফেরেনি। হাসপাতালের কেবিনেই ছিল অরার পাশে। রান্না যতটা হচ্ছে অরার শরীরের জন্য, তার চেয়ে বেশি হচ্ছে এক একজনের মনের শান্তির জন্য। এই যেন খানিক আশ্বাস, ঘরের মেয়েটা বেঁচে আছে, ধীরে হলেও সুস্থ হচ্ছে। সবাই চুপচাপ, তবু যার যার কাজে ব্যস্ত, যেন এক নীরব প্রার্থনায় মগ্ন হয়ে আছে পুরো বাড়ি। শুধু একটা কথাই ঘুরে ফিরছে সবার মনে, আল্লাহ ওরা যেন ঠিক হয়ে ওঠে, আবার আগের মতো হেসে ওঠে। রান্নাবান্না শেষ হলে সাবিয়া ও তামান্না একসাথে হসপিটালের উদ্দেশ্যে রওনা হবে। সবাই ওনার সুস্থতার জন্য প্রার্থনা করছে শুধু। সকাল 8টা, তালহা আগে থেকে হাসপাতালে, আরিশ আর অরার পাশে। রান্না শেষ হতে না হতেই সাবিয়া আর তামান্না বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে। তামান্নার হাতে রাখা ব্যাগে কিছু রান্না করা খাবার, দুধ, কয়েকটা ফল, এত কিছু যদিও ওরা খায় না, তবুও। গাড়িতে বসে দুজনেই চুপচাপ। তামান্না নিচু গলায় বলল, ভাবি এখন কেমন আছে জানো সাবিহা আপু? ভেতরটা অনেক ভাঙা হয়ে গেছে হয়তো। শরীর তো ধীরে সুস্থ হবে, কিন্তু মন। সাবিয়ার চোখে একরাশ বিষণ্ণতা। হাসপাতালে পৌঁছেই কেবিনের দিকে হেঁটে গেল তারা। করিডোরটা আজ একটু শান্ত, তবে সেই চেনা চাপা ভার এখনো টিকে আছে বাতাসে।